ম্যাগনেটিক ফিল্ড পার্ট 1। আজকে আমি ম্যাগনেটোস্ট্যাটিক্সের একদম ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস তোমাদের এখানে নেব। এই ক্লাসটায় যে জিনিসগুলো এক্সপ্লেন করব সেগুলোর মধ্যে প্রথমেই লোরেঞ্জ ফোর্স চলে আসবে। এই লোরেঞ্জ ফোর্স হচ্ছে একটা ম্যাগনেটিক ফোর্স। যদি ইলেকট্রিক পার্টটাকে বাদ দাও তাহলে যে কোনো মুভিং চার্জের উপরে ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করতে পারে এবং সেই ফোর্সটাকে লোরেঞ্জ ফোর্স বলা হবে। এই ফোর্সটা চার্জটার কোয়ান্টিটি কতটা আছে তার উপরে ডিপেন্ড করবে, ভেলোসিটি কি আছে এবং ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হয়েছে তার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করবে। এছাড়াও ডিরেকশনের উপরেও ডিপেন্ড করে, ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের উপরে এই লোরেঞ্জ ফোর্স ডিপেন্ড করে। এই বিষয়টা আমাদের পড়তে হবে কারণ লোরেঞ্জ ফোর্স খুব ইম্পর্টেন্ট। এই লোরেঞ্জ ফোর্স থেকে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে ম্যাগনেটিক ফোর্স কতটা অ্যাপ্লাই হতে পারে সেটা ক্যালকুলেশন করব এবং তারপরে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট অথবা ম্যাগনেটিক ফিল্ড, একটা কারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে তার ম্যাগনিটিউড কিরকম হবে, তার ডিরেকশন কোনটা হবে এবং কিভাবে বিভিন্ন প্যারামিটারের উপরে প্রডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা ডিপেন্ড করবে সেটা বায়ার-সভার্স ল থেকে পাওয়া যাবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ার-সভার্স ল এর অনেক অ্যাপ্লিকেশন আছে, কিছু অ্যাপ্লিকেশন এখানে ডিরাইভ করব। প্রথমে বলে রাখি, এই যে তোমাদের আজকে ম্যাগনেটিক ফোর্স বা বায়ার-সভার্স ল বা লোরেঞ্জ ফোর্স এগুলো পড়ানো হবে, এগুলোর ফান্ডামেন্টাল যে বেসিস সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট, অর্থাৎ সরাসরি এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে এই থিওরিগুলো উঠে এসছে এবং এক্সপেরিমেন্টাল ডাটাতে যেভাবে লগুলো ফিট করে সেরকম ভাবে লগুলোকে লেখা হয়েছে। সেই জন্য এর ডেরিভেশন, এই ফান্ডামেন্টাল যে লোরেঞ্জ ফোর্সের ডেরিভেশন বা বায়ার-সভার্স ল এর ডেরিভেশন কিছু নেই এখানে। আমরা প্রথমে বিভিন্ন এক্সপেরিমেন্টাল বেসিসের ফাইন্ডিংস থেকে যে সমস্ত জিনিসগুলো উঠে আসে সেগুলো এখানে অ্যাজ এ থিওরি শুরু করব। ম্যাগনেটিজম কিন্তু ব্যাপারটা অনেক আগে থেকেই, এনসিয়েন্ট টাইম থেকেই অনেকেরই জানা ছিল। অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ন্যাচারালি অকারিং যে ম্যাগনেটসগুলো, অর্থাৎ পাহাড় থেকে পাওয়া বিভিন্ন ম্যাগনেটগুলো, পাথর টাইপের, যেগুলো আয়রনকে অ্যাট্রাক্ট করতে পারে এবং সেই স্টোন লাইক ম্যাগনেটগুলো নিজেদের মধ্যে অ্যাট্রাক্টিং ফোর্স এবং রিপালসিভ ফোর্স তারা জেনারেট করতে পারে। এবং শুধু তাই নয়, ওই টাইনি ম্যাগনেটগুলোকে, যদি ছোট কোনো ম্যাগনেটকে সাসপেন্ডেড করে দেওয়া হয় কোনো একটা সিস্টেম থেকে, ঝুলিয়ে রাখা হয় ব্যালেন্স কন্ডিশনে, তাহলে তারা ফ্রিলি সাসপেন্ড করার পরে এই ম্যাগনেটগুলো নর্থ সাউথ বরাবর তারা কিন্তু অ্যালাইনড হয়ে যায়। এই প্রপার্টিগুলো সায়েন্টিস্টরা অবজার্ভ করেন এবং এই প্রপার্টিগুলো তাদের মধ্যে বিরাট একটা কিউরিয়াস
সাবজেক্ট বলে মনে হয়, এবং এই কিউরিওসিটি থেকে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে থাকেন তারা। সায়েন্টিস্ট ওরস্টেড 1820-তে তিনি ডিসকভার করেন যে ইলেকট্রিক কারেন্ট থেকে, অর্থাৎ একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট যায়, সেই কন্ডাক্টর এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ম্যাগনেটিক ফিল্ডকে এখানে বি দিয়ে, ক্যাপিটাল বি দিয়ে লেখা হচ্ছে। তার ডাইরেকশন আছে বলে এটা একটা ভেক্টর। এই ম্যাগনেটিক ফিল্ড প্রোডাকশনের যে ব্যাপারটা, এটা ওরস্টেডই প্রথম ডিসকভার করেন, এবং সেটা ডাইরেকশন অফ কারেন্ট, ডিস্টেন্স ফ্রম দ্য ওয়্যার, এগুলোর উপরে এই ম্যাগনেটিক ফিল্ডটা কতটা হবে সেটা ডিপেন্ড করে। কিন্তু সায়েন্টিস্ট ওরস্টেডের পরে বহু সায়েন্টিস্ট এই ফিল্ডে কাজ করেছিলেন, যেরকম বায়োট অ্যান্ড সাভার্ট, অ্যাম্পিয়ার, ফ্যারাডে এবং অন্যান্য সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করতে থাকেন, এবং এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো তারা লিখে ফেলেন, যেগুলো আমরা ম্যাগনেটিজম হিসাবে বা ল অফ ম্যাগনেটিজম হিসাবে জানি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ম্যাগনেটিজম এই কেসটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস থেকেই এসেছিল। ল অফ ম্যাগনেটিজম গুলো পুরোপুরি এক্সপেরিমেন্ট থেকে লেখা, এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে লেখা। ম্যাগনেটিজমের প্রথমে ভেবে নেওয়া হতো যে এই ম্যাগনেটিক ফিল্ড বি বা ম্যাগনেটিজমের যে এফেক্টগুলো, সেগুলো উৎপাদন হয় যেরকম ইলেকট্রিক চার্জ কিউ থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, সিঙ্গেল চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, বা কোনো মনোপোল থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে, সেরকম ম্যাগনেটিক মনোপোল রয়েছে, এবং সেই ম্যাগনেটিক মনোপোল থেকে ম্যাগনেটিজমটা তৈরি হয় বা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়। কিন্তু না এক্সপেরিমেন্ট না থিওরি সেই বক্তব্যের সাপোর্টে পাওয়া গেল না, কোনোভাবেই থিওরিতে প্রমাণ করা গেল না যে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে, এবং এক্সপেরিমেন্টাল ফিজিক্সেও দেখা গেল যে ম্যাগনেটিক মনোপোল ইলেকট্রিক মনোপোলের মতো এক্সিস্ট করে না। যেরকম ইলেকট্রিক মনোপোল আছে বা চার্জগুলো দেখা যায়, সেরকম ম্যাগনেটিক মনোপোল বলে কিছু কিন্তু নেই। সুতরাং এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের থেকে ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিফারেন্স দেখা গেল, এবং এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক মনোপোল যে আইডিয়াটা, সেটা ফেল করলো। এই তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথা থেকে উৎপাদন হলো? যেটা মডার্ন ভিউ, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয় ফ্রম ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ এখানে ভেবে নেওয়া হচ্ছে যে কোনো ম্যাগনেটিক ফিল্ড যখন প্রডিউস হচ্ছে, তার মানেই সেখানে কোনো ইলেকট্রিক কারেন্ট আছে। সুতরাং ইলেকট্রিসিটির সঙ্গে ম্যাগনেটিজম একটা গভীর যোগাযোগ দেখা যাচ্ছে। এবং যদি একটা বার ম্যাগনেটও হয়, সেই বার ম্যাগনেটের মধ্যেও দুটো পোল থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। সেখানেও দেখা যায় যে এই বার ম্যাগনেটের মধ্যে টাইনি বা ছোট্ট ছোট অ্যাটমিক লুপ আছে, যে অ্যাটমিক লুপে কারেন্ট তৈরি হয়, এবং কারেন্ট তৈরি হওয়ার জন্য অ্যাকচুয়ালি এই বার ম্যাগনেটটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করে, বা বার ম্যাগনেট থেকে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অরিজিন হিসাবে ইলেকট্রিক কারেন্টকে দায়ী করা যায়, এবং এটা সমস্ত জায়গায় ভ্যালিড। এই ধরনের আইডিয়া এখন অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে যে যে কোনো ম্যাগনেটিক ফিল্ড মানে সেখানে একটা ইলেকট্রিক কারেন্ট আছে, যেখান থেকে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি প্রডিউস হয়েছে। এইবার আরেকটা এক্সপেরিমেন্টের কথা বলবো। এই সমস্ত সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে দেখলেন যে একটা চার্জ, ইলেকট্রিক চার্জ, যদি ভি ভেলোসিটিতে চলতে থাকে, ভি ভেলোসিটিতে চলবার সময় ম্যাগনেটিক ফিল্ড রিজিয়ানের মধ্যে যদি ঢুকে পড়ে, ধরো কিউ
চার্জটা ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ড বি রিজিয়ানের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে তার উপর ম্যাগনেটিক ফোর্স পড়বে। এবার এই ম্যাগনেটিক ফোর্সটা কত পড়বে সেটা ডিপেন্ড করবে তিনটে ফ্যাক্টরের উপরে। একটা হচ্ছে চার্জ কিউ, ভেলোসিটি ভি এবং ম্যাগনেটিক ফিল্ড ভি। এই ফোর্সটা, ম্যাগনেটিক ফোর্সটা আমি যদি সেটাকে এফ সাফিক্সে এম বলে দিই, এম মিনস ম্যাগনেটিক, সেটা হয় কিউ ভি ক্রস ভি। এই যে ফোর্সটা দেখছো, এই ফোর্সটাকে লোরেন্জ ফোর্স বলা যেতে পারে, বা অনেকে ইলেকট্রিক ফিল্ড একসঙ্গে করে এটাকে লোরেন্জ ফোর্স বলে। তো যাই হোক, ম্যাগনেটিক ফোর্স বলা হোক বা লোরেন্জ ফোর্স বলা হোক, এখানে বোঝা যাচ্ছে যে চার্জের উপরে যে ফোর্সটা পড়ছে তার ডাইরেকশনটা একটু অদ্ভুত টাইপের। সেটা হচ্ছে ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই সরি ভুল বললাম, ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোরই পারপেন্ডিকুলার হচ্ছে এফ এম বা ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স ইজ ডাইরেক্টেড along the line which is perpendicular to the both V and V. এই ম্যাগনেটিক ফিল্ডকে, যেটাকে আমি ম্যাগনেটিক ফিল্ড বারবার বলছি, এটার অন্য নামও রয়েছে। এটার অন্য নাম হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। অনেকে এটাকে ম্যাগনেটিক ফিল্ড না বলে ইন্ডাকশন বলে বা ইন্ডাকশন ফিল্ড বলে, অথবা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়, অথবা সিম্পলি এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলেও অনেক সময় ব্যবহার করা হয়। তো এই যে লোরেন্জ ফোর্সের বা ম্যাগনেটিক ফোর্সের কোয়ান্টিটিটা লেখা হলো, এফএমটা লেখা হলো, এক্সপ্রেশনটা লেখা হলো, এই এক্সপ্রেশনটা কিন্তু পুরোপুরি, আবার বলছি, এক্সপেরিমেন্ট থেকে ডিরাইভ করা। যদি এইখানে এই কিউ চার্জটা যেরকম ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নের মধ্যে ঢুকেছে, সেখানে আর একটা ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে যদি থাকে এর সঙ্গে, ইন অ্যাডিশন টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডে যদি থাকে, তাহলে টোটাল ফোর্স অন দ্য charge equal to electric force, that is equal to Q multiplied by E plus magnetic force Q V cross V, এরকম ভাবে লেখা হয়। তাহলে টোটাল ফোর্সটা আমি সুপারপজিশন করে পেয়ে গেলাম, যেখানে ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সটাকে অ্যাড করে দেওয়া হলো। কিউ যদি কমন নাও তাহলে হয়ে যাবে ই প্লাস ভি ক্রস বি। এই ফোর্সটাকেও লোরেন্জ ফোর্স বলা হয়। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অন দ্য চার্জ। আসি আবার সেই ইন্ডাকশনের কথায়, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ড, এটার কথায়। ম্যাগনেটিক ফিল্ড, এটা ডাইমেনশনটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশনের ডাইমেনশন, এবং এটার এসআই ইউনিট হচ্ছে টেসলা। সায়েন্টিস্ট টেসলার নামে এই ইউনিটটা দেওয়া হয়েছে, টেসলা। এবং যদি আমরা গাউসিয়ান ইউজ করি তাহলে সেটা হবে গাউস। তাহলে দুই ধরনের ইউনিট জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়, টেসলা আর গাউস। ফ্লাক্স ডেন্সিটি, যেহেতু ফ্লাক্সকে ওয়েবার দিয়ে লেখা হয়, সুতরাং ফ্লাক্স ডেন্সিটিকে অনেক সময় ওয়েবার পার মিটার স্কোয়ার এই ইউনিটেও লেখা হয়। তাহলে টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর 1 টেসলা যদি আমরা নিই, তাহলে গাউসের সঙ্গে তার রিলেশন হচ্ছে 1 টেসলা ইকুয়াল টু 10⁴ গাউস। এটা আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে খুব কাজে লাগবে, এই ইউনিটগুলো প্রয়োজন। এবার দেখো, এই যে লোরেন্জ ফোর্স সম্বন্ধে আমরা যে লোরেন্জ ফোর্স পড়লাম, এটাখানে এই লোরেন্জ ফোর্স কিন্তু কোনো ওয়ার্ক করতে পারে না। কেন করতে পারে না? তার কারণটা খুব সোজা। সেটা হচ্ছে এই ফোর্সটা দেখো, এই যে ম্যাগনেটিক পার্টস অফ দ্য লোরেন্জ ফোর্স, এই পার্টটা, ম্যাগনেটিক পার্টটা কোনো কাজ করতে পারবে না, এফএম যেটা, সেটা কোনো কাজ করতে পারবে না। তার কারণ হচ্ছে এই ফোর্সটা ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট, এবং ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। যদি পাওয়ারের কথা ভাবো, মানে পাওয়ার ইকুয়াল টু ডিডব্লিউ ডিটি ইকুয়াল টু হবে
ম্যাগনেটিক পার্ট এর জন্য যে পাওয়ারটা বার করছি এফ এম ডট ভি, আমি ইলেকট্রিক পার্টটা বাদ দিয়েছি কারণ ইলেকট্রিক পার্টটা কিন্তু কাজ করতে পারে। এই কিউই এই পার্টটা বাদ দিয়ে আমি শুধুমাত্র লোরেন্জ ফোর্সের ম্যাগনেটিক পার্টটা নিচ্ছি। আমরা ইলেকট্রিক পার্টটা নিয়ে বিস্তর আলোচনা করেছি, সুতরাং এটা এখানে কনসিডার করছি না, শুধুমাত্র ম্যাগনেটিক ফোর্সটা কনসিডার করছি। এফ এম এর ভ্যালুটা যদি লিখে দেওয়া হয় সেটা হচ্ছে কিউ ভি ক্রস ভি, এর সঙ্গে ভি ডট প্রোডাক্ট করতে হবে। এবার দেখো ভি ক্রস ভি এটা কিন্তু ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ডট প্রোডাক্ট করার ফলে এটা জিরো হয়ে যাবে। সুতরাং এখানে যে পাওয়ারটা হলো সেটা হচ্ছে জিরো হয়ে গেল। বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম ডিডব্লিউ বা কিছু নেই, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু জিরো হবে। সুতরাং বলা যেতে পারে ম্যাগনেটিক ফিল্ড ক্যান নট ডু এনি ওয়ার্ক অন দ্য চার্জ। কোন রকম এখান থেকে ম্যাগনেটিক ফোর্স দ্বারা কাজ হচ্ছে না। সুতরাং পার্টিকেলের এনার্জিও এই ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাড়বে না। এবার এই ম্যাগনেটিক ফোর্স যেটা এফ এম, এটাকে কি কনজারভেটিভ বলা যাবে নাকি নন কনজারভেটিভ বলা যাবে, এটা নিয়ে অনেকেরই কনফিউশন হয়। দেখো কোনো একটা ফোর্সকে কনজারভেটিভ বলবো কি বলবো না সেটা ডিপেন্ড করবে। ধরো ম্যাথমেটিক্যালি যদি বলি, একটা লাইন ইন্টিগ্রেশন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন, ধরো একটা ফিল্ড বা ফোর্স যাই হোক সেটা হচ্ছে এর জায়গায় আমি পরবর্তীকালে এফ বসাতে পারি বা ম্যাগনেটিক ফিল্ড বসাতে পারি, তাহলে সেটা কনজারভেটিভ কি নন কনজারভেটিভ বোঝা যাবে। এবার এটা যদি একটা ভেক্টর হয় বা ফিল্ড হয়, তার লাইন ইন্টিগ্রেশন আমাকে করে দেখতে হবে আপনি এনি ক্লোজ লাইন সি। এই সি লাইনটা কোনো স্পেসিফিক ক্লোজ লাইন নয়, এটা ইন জেনারেল একটা সি, যে কোনো জায়গায় আমি লাইন কনসিডার করে এর ইন্টিগ্রেশন করে দেখব। যদি এর ইন্টিগ্রেশনটা জিরো হয়, ক্লোজ ইন্টিগ্রেশন জিরো হয় এবং সিটা যে কোনো লাইন হয়, শুধু পার্টিকুলার একটা লাইন, একটা দুটো লাইনের জন্য নয়, পার্টিকুলার এক্সাম্পলের জন্য নয়, যদি জিরো হয় তাহলে এটাকে বলা হবে কনজারভেটিভ ফিল্ড। আর ফোর্স যদি লিখি এখানে তাহলে এটাকে বলা হবে কনজারভেটিভ ফোর্স। তাহলে এ যদি কনজারভেটিভ হতে হয়, ইন্টিগ্রেশন এ ডট ডিএল মানে ক্লোজ ইন্টিগ্রেশন অফ এ ডট ডিএল এটা ইকুয়াল টু জিরো হতে হবে, তাহলে এটা কনজারভেটিভ হবে। আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এটা কনজারভেটিভ ফিল্ড। তাহলে আমরা যদি দেখি যে এর জায়গায় ম্যাগনেটিক ফিল্ডটা বসাচ্ছি, বসিয়ে ইন্টিগ্রেশন করছি, এটা চেক করে নিতে হবে যে এটা জিরো হয় কি জিরো হয় না। ক্লোজ লাইন ইন্টিগ্রেশনে ইন জেনারেল এটা কিন্তু জিরো হয় না, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এটা কিন্তু আমরা কনজারভেটিভ বলতে পারবো না, এটা বলতে হবে নট কনজারভেটিভ ফিল্ড। ইন জেনারেল এটা জিরো হয় না কোনো বিশেষ ক্ষেত্র ছাড়া। এবার চলে আসি ওই ফোর্সটাকে যদি এর জায়গায় বসাই, মানে এফ এম, যেটা এফ এম ডট ডিএল, তাহলে এফ এম এর জায়গায় আমরা কি বসাবো, কিউ ভি ক্রস বি ডট ডিএল, এটা আমরা বসিয়ে চেক করে দেখি যে এটা জিরো হয় কিনা। আবার ভি সমান হচ্ছে ভিটা হচ্ছে ভেলোসিটি হুইচ ইজ ইকুয়াল টু ডিএল ডিটি, তাহলে ভি এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন সমান। তাহলে এই ভি এর জায়গায় আমরা যদি এরকম বসিয়ে দিই ডিএল, টি দিয়ে ডেরিভেটিভ ক্রস বি ডিএল, এই টাইম ডেরিভেটিভটা আমরা ভেক্টরের মধ্যে যেহেতু ইনক্লুড করা নেই, সুতরাং এটাকে বাদ দিয়েও ক্রস প্রোডাক্টের কথা ভাবতে পারি। এবং সেক্ষেত্রে এই ক্রস প্রোডাক্টটা দেখো, এখানে একটা ডিএল রয়েছে, এখানে একটা ডিএল রয়েছে, এবং এটা বি এর সঙ্গে ক্রস প্রোডাক্ট আছে, সেই ক্রস প্রোডাক্টের সঙ্গে এটা ডট প্রোডাক্ট আছে। সুতরাং এই ক্রস প্রোডাক্টের সঙ্গে এই ডিএল এর ডাইরেকশনের ডিফারেন্স হবে 90 ডিগ্রি, তাদের ডাইরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সুতরাং এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে
বোঝা যাচ্ছে যে আমরা যে ডেফিনিশনে বলা হচ্ছে যে এ ডট ডিএল তার ইন্টিগ্রেশন যদি 0 হয় তাহলে এ কে কনজারভেটিভ বলা যাবে। কোশ্চেন আসবে যে এফ এমটা তাহলে কি কনজারভেটিভ নাকি নন কনজারভেটিভ? তাহলে আমাদের বলতে হবে যে এফ এমটা হচ্ছে একটা কনজারভেটিভ, যেহেতু 0 হয়ে গেল সুতরাং এফ এমটা একটা কনজারভেটিভ ফোর্স। কিন্তু এর মধ্যে একটা কিন্তু রয়েছে, সে কিন্তুটা কি, সেই ডিফারেন্সটা কি? দেখো, যখন ইন্টিগ্রেশনের ইন্টিগ্রালটা ভালো করে খেয়াল করো, আমরা যখন ইন্টিগ্রেশনের ইন্টিগ্রালটা খেয়াল করব যে এফ এম ডট ডিএল এটা ইটসেলফই 0, অর্থাৎ এলিমেন্টারি ওয়ার্ক ডান ডিডব্লিউ, একটা চার্জকে যদি স্মল অ্যামাউন্টের আমি ডিসপ্লেসমেন্ট দিই ডিএল ম্যাগনেটিক ফোর্স দিয়ে, তাহলে যে ওয়ার্কটা হয় সেটাই তো 0। তার আবার ক্লোজ লাইন ইন্টিগ্রেশন তো 0 হবেই, জিরোগুলো যদি আমরা অ্যাড করতে থাকি ইন্টিগ্রেশন করে। সুতরাং এটা একটা স্পেশাল কেস যেখানে ম্যাগনেটিক ফোর্স কোনো কাজই করে না, সুতরাং তার টোটাল ওয়ার্ক ডান আপন এ কন্টুর ইকুয়াল টু 0 হবেই। সেজন্য এটাকে কনজারভেটিভ ফোর্স যদি বলো, তাহলে যেহেতু এই রিলেশন স্যাটিসফাই করছে এটা কনজারভেটিভ। কিন্তু ইটসেলফ এই এ ডট ডিএল আমরা যদি এর জায়গায় এফ বসাই, এই ভেক্টরটার জায়গায় যদি এফ বসাই, তাহলে এফ ডট ডিএলটাই 0, তার ইন্টিগ্রেশন তো 0 হবেই। সুতরাং এটা নিয়ে কনজারভেটিভ কি নন কনজারভেটিভ বললে দুটোই ঠিক বলে মনে হতে পারে তোমাদের। তাহলে এক কথায় এটার কোনো অ্যান্সার নেই, এটা ডেফিনিশন অনুযায়ী কেউ কনজারভেটিভ ফোর্স বলতে পারে, যেহেতু এই ধরনের একটা রিলেশন স্যাটিসফাই করছে, এফ ডট ডিএল তার ইন্টিগ্রেশন 0 হয়ে যাচ্ছে। আবার যেহেতু এফ ডট ডিএল এই ইন্টিগ্রালের স্মলস্ট পার্টও যদি থাকে, এলিমেন্টারি পার্টও থাকে ডিডব্লিউ, এটাই 0, সুতরাং এটাকে ওই ডেফিনিশনে কাজে লাগাবো না যদি কেউ বলে, তাহলে এটা নন কনজারভেটিভ ভাবতেই পারে। কিন্তু এফ নিয়ে কনফিউশন যাই হোক না কেন, আমরা দেখছি যে এটাকে এই বি ডট ডিএল এর ইন্টিগ্রেশন কিন্তু ইন জেনারেল 0 হয় না। সেক্ষেত্রে বিটা ম্যাগনেটিক ফিল্ডটা নট কনজারভেটিভ বা নন কনজারভেটিভ একটা ফিল্ড। তাহলে স্পেসিফিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এফ নিয়ে কনফিউশন থাকতে পারে, ম্যাগনেটিক ফোর্স নিয়ে কনফিউশন থাকতে পারে। এটা ডেফিনিশন অনুযায়ী কনজারভেটিভকে বলতেও পারে, নাও বলতে পারে। যাই হোক, কিন্তু বি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড, ইন্ডাকশন ফিল্ডটা অবশ্যই এটা একটা নন কনজারভেটিভ ফিল্ড। এবার আমাদের এই ফোর্সের নেচার কিছুটা জানা হয়ে গেল। এবার আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে ম্যাগনেটিক ফোর্স কতটা পড়ে সেটা বার করব। ধরো ফর এক্সাম্পল এরকম একটা ইরেগুলার শেপে কন্ডাক্টর আমি নিয়ে নিচ্ছি, সেই কন্ডাক্টর দিয়ে কারেন্ট ক্যারি করছে, একটা আই কারেন্ট এখান দিয়ে চলে যাচ্ছে, এবং আই কারেন্ট ক্যারি হচ্ছে এমন একটা জায়গায় দিয়ে যেখানে কিনা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, অর্থাৎ এখানে বি প্রেজেন্ট, ম্যাগনেটিক ফিল্ড আছে। এমন অবস্থায় এই ম্যাগনেটিক ফিল্ড এই ওয়্যারটার উপরে, কন্ডাক্টরটার উপরে কত ফোর্স অ্যাপ্লাই করবে সেটা বার করতে হবে। আমরা নিজেদের সুবিধার জন্য এই কন্ডাক্টর একটা ছোট্ট এরকম পার্ট ধরে নেব, এলিমেন্টারি একটা পার্ট ধরে নেব, যেটার লেন্থ হচ্ছে ডিএল। তাহলে ডিএল লেন্থের একটা এলিমেন্টারি এখানে কন্ডাক্টরের পার্ট, একটা ছোট্ট অংশ ধরে নেব, এবং সেটার জন্য ম্যাগনেটিক ফোর্স কত হবে বার করব। যদি এলিমেন্টারি পার্টের জন্য ম্যাগনেটিক ফোর্স বার করতে পারি, তাহলে তার ইন্টিগ্রেশন করে ম্যাগনেটিক ফোর্স খুব ইজিলি বার করা যাবে। তো সেই জন্য ম্যাগনেটিক ফোর্স ডিউ টু দিস এলিমেন্টারি পার্ট আমরা
ডিএফ ধরে নিচ্ছি, তাহলে ডিএল এর উপর যে ফোর্সটা সেটাও খুব কম, যেহেতু এটা ছোট এলিমেন্টারি অংশ সেই জন্য ফোর্সটাও কম, সেটা আমরা ডিএফ ধরে নিচ্ছি। এবার এই ফোর্সটা কি করে আসলো আমাদের জানতে হবে। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ারগুলো কিন্তু যাচ্ছে, চার্জ ক্যারিয়ারগুলো কিন্তু প্রচুর চলে যাচ্ছে। প্রত্যেকটা চার্জ ধরে নাও স্মল কিউ, তাহলে যে চার্জ ক্যারিয়ারগুলো এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে প্রত্যেকের চার্জ সমান ধরে নিচ্ছি, এবং প্রত্যেকের চার্জ হচ্ছে কিউ, এরকম ধরে নিচ্ছি। আমাদের এই কিউবের সঙ্গে আই এর কি রিলেশন এটা বার করতে হবে। এবার এই যে ছোট্ট কন্ডাক্টরের অংশটা বা এলিমেন্টারি অংশ ডিএল, এটার মধ্যে দিয়ে যে চার্জগুলো চলে যাচ্ছে তাদের প্রত্যেকটার উপরে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। প্রত্যেকটার উপরে যদি ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয়, ম্যাক্রোস্কোপিক ফিল্ডটা বা ম্যাক্রোস্কোপিক ফোর্সটা হবে এই সমস্ত চার্জের উপরে যে ফোর্সটা পড়লো সেটার অ্যাডিশন করতে হবে আমাদের, সেটার যোগ করতে হবে বা সামেশন নিতে হবে, করলে আমরা টোটাল ফোর্স অন দ্য কন্ডাক্টর পেয়ে যাব। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতগুলো চার্জ চলে যাচ্ছে সেটা আমাদের জানতে হবে, এবং প্রত্যেকটার ভেলোসিটি জানতে হবে, কারণ ভেলোসিটির উপর ফোর্স ডিপেন্ড করে, আর ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা তো আমাদের জানা থাকবেই। সুতরাং ওই চার্জের উপরে টোটাল ফোর্সটাই কন্ডাক্টরের উপর ফোর্স হিসাবে ম্যাক্রোস্কোপিক্যালি দেখা যাবে। এবার এই ছোট্ট অংশটা আমরা একটু বড় করে এঁকে নিচ্ছি। ওই ডিএল যে এলিমেন্টারি লেন্থের কন্ডাক্টর আছে সেটা এখানে আবার আমি এঁকে নিচ্ছি। ডিএল ইজ দ্য লেন্থ। মনে করছি এ ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া। আর এখানে যে চার্জগুলো যাচ্ছে এর আগেই বলেছি প্রত্যেকটা চার্জ ক্যারিয়ারের চার্জ হচ্ছে ক্যাপিটাল স্মল কিউ। তাহলে এটার যে ভলিউমটা হয় এলিমেন্টারি কন্ডাক্টরের, যদি এটাকে আমি ক্রস সেকশনাল এরিয়া এ ভেক্টর দিয়ে চিহ্নিত করি তাহলে সেটা হবে এ ডট ডিএল। এটা হচ্ছে ভলিউম অফ দ্য এলিমেন্টারি কন্ডাক্টর, এটাকে আমরা ডিভিও বলতে পারি। এবার আমি যদি টোটাল চার্জের সংখ্যাটা বার করতে চাই সেখানে নাম্বার ডেন্সিটি আমার জানা থাকতে হবে। আমি ধরে নিচ্ছি এন ইজ দ্য নাম্বার ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার্স, তার মানে ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো চার্জ ক্যারিয়ার আছে তার সংখ্যা হচ্ছে স্মল এন। তাহলে এই এলিমেন্টারি ভলিউমের মধ্যে কতগুলো চার্জ আছে সেটা কি করে বার করব, ডিভিকে এন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স ইন দ্য ভলিউম ডিভি ইকুয়াল টু ডি ক্যাপিটাল এন। আমি কি করে পাবো, নাম্বার ডেন্সিটিকে ডিভি দিয়ে মাল্টিপ্লাই করলে এই জিনিসটা পাওয়া যাবে। তাহলে এন এ ডট ডিএল হলো। এবার এ এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন যদি একই রকম হয়, অর্থাৎ এ আর ডিএল যদি প্যারালাল হয়, তাহলে এক্ষেত্রে তুমি এন এ ডিএল এরকম বলতে পারো, কারণ ডিএল এর ডিরেকশন সবসময় লেন্থ বরাবর হবে, আর এই যে এরিয়াগুলো এরিয়ার ডাইরেকশন সবসময় পারপেন্ডিকুলার হয়। এবার কেউ যদি এই এলিমেন্টারি লেন্থকে আমি দেখাচ্ছি যে এইভাবে হয়তো এই তেরচা ভাবে হয়তো কেটে নিল, এরকম ভাবে কাটতে পারে, তাহলে এরিয়াটা কিন্তু এই দিকের ডাইরেকশন চলে যাবে, যে এরিয়াটা সেটা এই দিকে চলে যাবে, আর সেক্ষেত্রে ডিএল এর ডাইরেকশন এই দিকেই থাকবে, সেক্ষেত্রে প্যারালাল হবে না। তাহলে প্যারালাল হবে কি হবে না সেটা ক্রস সেকশনটা কেমন ভাবে আঁকা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আবার ডিএল এর ডাইরেকশন এটা। কিন্তু এই প্রথমে যে ফিগারটা আমি এঁকেছি, যদি পারপেন্ডিকুলারলি এটাকে ক্রস সেকশন নেওয়া হয় তাহলে এ আর ডিএল এটা প্যারালাল হবে। যাই হোক, তাহলে
total number of charge carriers present in that in this volume equal to NaDl. একটা চার্জের উপরে, সিঙ্গেল চার্জের উপরে যে ফোর্সটা পড়ে সেটা হচ্ছে ইউ ভি ক্রস বি, যেখানে ভিটা হচ্ছে চার্জগুলোর অ্যাভারেজ ভেলোসিটি। আমরা অ্যাভারেজ ভেলোসিটিকে আরো ভালো কথায় হচ্ছে ডিপ্ট ভেলোসিটি বলে। সেই ডিপ্ট ভেলোসিটিকে আমরা ভি ধরছি, যেন প্রত্যেকটা চার্জেরই একটা অ্যাভারেজ ভেলোসিটি আছে এবং সেটা ভি। এটা একটা চার্জের উপরে ফোর্স, টোটাল নাম্বার অফ চার্জেস হচ্ছে ডি ক্যাপিটাল এন, তাহলে টোটাল ফোর্সটা বার করতে গিয়ে ডিএন মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে ডিএন ডিএফ হলো ডিএন মাল্টিপ্লাইড বাই কিউ ভি ক্রস বি। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে আই। এই আই এর সঙ্গে চার্জের কি সম্পর্ক বা চার্জের ভেলোসিটি কি সম্পর্ক সেটা বার করতে হবে। সুতরাং আয়ের এক্সপ্রেশনটা বার করতে হবে এখানটায়। কারেন্টটার ডেফিনিশনটা কি? কারেন্টের ডেফিনিশন হচ্ছে এই ক্রস সেকশন দিয়ে এক সেকেন্ডে যে অ্যামাউন্টের চার্জ চলে যায় তাকেই বলা হয় কারেন্ট। ইউনিট টাইমে যে চার্জ পাস করে যায় ক্রস সেকশন, পার্টিকুলার ক্রস সেকশন দিয়ে, সেই ক্রস সেকশন মধ্যে দিয়ে যে কারেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে এক সেকেন্ডে চলে যাওয়া চার্জের পরিমাণ। তাহলে এক সেকেন্ডে চলে যাওয়া চার্জের পরিমাণ মানে সেখানে লেন্থের জায়গায় আমরা ভেলোসিটি বসিয়ে দেবো। প্রথমত আমি আগে ভেবে নিচ্ছি যে এখানে পাস করে যাওয়া চার্জের পরিমাণটা হচ্ছে কিউ এবং ডিএন। যদি এক সেকেন্ডের হিসাব কষতে হয় আমাকে, তাহলে এখানে কিন্তু ডিটি দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে কিউ ডিএন ডিটি। এবার তুমি এন এর এক্সপ্রেশন যদি, ডিএন এর এক্সপ্রেশন যদি এটা বসিয়ে দাও তাহলে হবে এন এ ডট ডিএল ডিটি। এন এ ডট ভি, ডিএল ডিটি মানে ভি, স্পিড অফ ইচ চার্জ বাই অ্যাভারেজ স্পিড বা ড্রিফট ভেলোসিটি অফ চার্জ। তাহলে এন এ ডট ভি এটা লেখা গেল, যেখানে ভিটা ডিএলটা প্যারালাল ধরে নেওয়া হয়েছে। মানে ড্রিফট ভেলোসিটি ডাইরেকশন সবসময় কারেন্টের লেন্থ বরাবর হয়, সেই জন্য ভি এর ডাইরেকশন আর ডিএল এর ডাইরেকশন এখানে দেখেই বোঝা যাচ্ছে সমান, একই রকম। সুতরাং এই যদি কারেন্টটা ভ্যালু হয় এন এ ডট ভি, আমরা এইখানে সেই কারেন্টটাকে, কারেন্টের এক্সপ্রেশনটাকে বসিয়ে দেওয়ার এখানে চেষ্টা করব। ডিএনটাকে বসিয়ে দিই, ডিএন ইকুয়াল টু এন এ ডট ডিএল মাল্টিপ্লাইড বাই কিউ ভি ক্রস বি। এটা হলো। এবার আমাদের আই কে খুঁজে বার করতে হবে। এর মধ্যে আই কি করে আমরা পেতে পারি? এন এ, আমরা কি করলাম, এই ডিএল আর ভি এর ডাইরেকশন যেহেতু একই, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ডিএল এর ডাইরেকশন আর ড্রিফট ভেলোসিটির ডাইরেকশন একই বলে ডট প্রোডাক্টের জায়গায় এই ডিএল এর জায়গায় আমরা ভিটাকে আনলাম আর কিউটাকে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটাকে আটকে রাখলাম। পড়ে থাকলো ভি এর জায়গায় ডিএল এবং ক্রস বি। তাহলে ভি আর ডিএল ইন্টারচেঞ্জ কেন করতে পেরেছি? কারণ এদের ডাইরেকশন একই রকম। সুতরাং ক্রস প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট যাই থাক না কেন, কস থিটা বা সাইন থিটার ভ্যালুগুলো একই রকম হবে আগের মতো। যদি ভিএল আর ডিএল ডাইরেকশন একই হয় তাহলে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো, কারণ এখান থেকে একটা ক্রস প্রোডাক্ট জেনারেট করবে যেটা ডিএল থাকলেও একই কস থিটা হতো। আবার এখানে একটা
সাইন থিটা জেনারেট করবে। প্রথম অংশটাকে তুমি এখানে কারেন্ট বলতে পারো। এখানে আমি কারেন্টটাকে মনে হয় কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে কিউটাকে বাদ দিয়ে দিয়েছি, কিউটা হবে, সরি, এটা ইনক্লুড করতে হবে এর মধ্যে। যাই হোক, এবার এটা হচ্ছে কারেন্ট আই ডিএল ক্রস বি। তাহলে এলিমেন্টারি লেন্থের উপরে যে ম্যাগনেটিক ফোর্সটা পড়লো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, সেটা হচ্ছে আই ডিএল ক্রস বি। টোটাল ফোর্স অন দি কন্ডাক্টর কত হবে? তাহলে টোটাল ফোর্স অন দ্য কন্ডাক্টর ইকুয়াল টু আই, যদি কনস্ট্যান্ট ভেবে নাও আই কে, স্পেস ভ্যারিয়েশন যদি না থাকে, তাহলে আই ডিএল ক্রস বি ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা ম্যাগনেটিক ফোর্স অন দ্য কন্ডাক্টর পেয়ে যাবো এখানে। এবার যদি বলে যে একটা লুপ রয়েছে এবং তার উপরে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে ফোর্সটা কত হবে, তাহলে আমরা খুব ইজিলি ফোর্স ইকুয়াল টু আই ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন করবো এখানে, যেহেতু লাইনটা একদম ক্লোজ করা রয়েছে, ক্রস বি, এরকম ভাবে এক্সপ্রেশনটা লিখব। যদি বলে যে এই বিটা এখানে কনস্ট্যান্ট বা ইউনিফর্ম, মানে ওভার দ্য ক্লোজ লুপ এই বিটা ইউনিফর্ম, তাহলে আমরা এটাকে আলাদা করে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি। বিটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেলাম, কিন্তু সিঙ্গেল একটা ইন্টিগ্র্যান্ড যদি 1 থাকে, ডিএল এর উপর ইন্টিগ্রেশন করলে সেটা কত হবে? এটা 0 হয়ে যাবে। আই মাল্টিপ্লাইড বাই 0 মাল্টিপ্লাইড বাই বি ইকুয়াল টু 0। তাহলে ম্যাগনেটিক ফোর্স অন এ ক্লোজড কারেন্ট লুপ when V is uniform, when or if V is uniform, V is constant, then F equal to 0, otherwise Fটা 0 হবে না। তাহলে ক্লোজ লুপের উপরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হবে না। কিন্তু যদি নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, সেক্ষেত্রে এই ভ্যালুটা নন জিরো হবে। তাহলে এই ভ্যালুটা জিরো হচ্ছে কি নন জিরো হচ্ছে, সেটা ডিপেন্ড করবে বিটা ইউনিফর্ম কি নন ইউনিফর্ম তার উপরে। বি যদি ইউনিফর্ম হয় তাহলে জিরো হবেই, আর বি যদি নন ইউনিফর্ম হয় তাহলে সেটা জিরো হতেও পারে, নাও হতে পারে। এবার তোমাদের এইটার ওপরে কোনো কোশ্চেন থাকলে বলো, এই ম্যাগনেটিক ফোর্স সংক্রান্ত বা যে ডেরিভেশনগুলো এখন করা হলো সেই সংক্রান্ত কোনো বিষয় থাকলে, না বোঝা থাকলে বা কনফিউশন থাকলে জিজ্ঞেস করো। এইটা, এই লটা আমাদের মনে রাখতে হবে। এফ ইকুয়াল টু আই ইন্টিগ্রেশন ডিএল ক্রস বি, বা আগের অংশটা। স্যার ডিএলটা যে 0 হচ্ছে কি করে, ওটা আরেকবার একটু বলুন। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ভেক্টর পড়েছো। ধরো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, আর এখানে একটা ভেক্টর। তুমি যেখান থেকে শুরু করলে সেখানে এসে শেষ করলে, তাহলে এর টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? এখান থেকে শুরু করলে, এখানে গেলে, তারপরে এখানে আবার গিয়ে আবার এখানে আগের জায়গায় ফিরে এলে, তাহলে এটা ক্লোজ কি না? ক্লোজ তো। এ থেকে এ পয়েন্ট থেকে তুমি এ পয়েন্টে ফিরে এলে, তাহলে এটা একটা ধরো এটা একটা ভেক্টর, বিটা একটা ভেক্টর, সিটা একটা ভেক্টর। এ বি সি তুমি অ্যাড করলে কত হবে? এ বি সি তিনটে ভেক্টরকে অ্যাড করলে 0 হবে। এবার এইটাকে তুমি স্মুথ ভাবো, এটাকে তুমি স্মুথ ভাবো। এখানে ছোট ছোট ভেক্টর, ধরো এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এরকম ভেক্টরগুলো অ্যাড করতে 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 তুমি তিনটের বদলে এখানে কত করেছো? ধরো 100টা এরকম ভেক্টর করতে করতে তুমি আলটিমেটলি একই জায়গায় পৌঁছালে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো? ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট করতে হলে তোমাকে সামেশন ওভার ডিএলআই করতে হবে, তাই তো? সামেশন ওভার ডিএলআই করতে হবে। ডিএলআই গুলো কি? ছোট 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 অংশগুলো। তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করলে? ডিএলআই গুলো যদি তোমার স্মুথ ইন্টিগ্রেশন হয়, তাহলে এই হচ্ছে ডিএলআই ইন্টিগ্রেশন ডিএল, সেটা ইকুয়াল টু 0 হবে। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট দেখা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, সেই জন্য এটা 0। কিন্তু ক্লোজ যদি না হয়,
ধরো এরকম এসে এরকম ফাঁকা, মানে তুমি এখান থেকে স্টার্ট করলে কিন্তু এখানে এসে আলটিমেটলি এখানে থাকলে, তাহলে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট এতটুকু হবে, রেজাল্টটা এইটা হবে। কিন্তু এখান থেকে শুরু করে তুমি যদি এখানেই চলে আসো, মানে ক্লোজ ইন্ডিকেশন নিচ্ছ, সেক্ষেত্রে 0 হবে এটা, মানে ভেক্টর এডিশন, সোজা কথা। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা হচ্ছে তোমাদের? বলো, যা যা সমস্যা হচ্ছে বলো। এবার দেখো, আমরা অন্য একটা টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বায়োস অ্যান্ড সাভার্স ল। একসঙ্গে বায়োস সাভার্স ল বলা হয়। বায়োস সাভার্স লতে কি বলা আছে? এই লতে বলা আছে যে কি করে তুমি ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে, ইলেকট্রিক কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কতটা হবে, সেটা মেজার করবে, অন্তত থিওরিটিক্যালি। তাহলে ধরো এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরটা আই কারেন্ট ক্যারি করছে। এখানে একটা এলিমেন্ট নিলে সেই এলিমেন্টের জন্য পার্টিকুলার ফিল্ড পয়েন্ট পি আছে, সেই পিতে ম্যাগনেটিক ফিল্ড তুমি বি নিলে, যদি এই জায়গায়, মানে এই জায়গায় একটা ছোট্ট কারেন্ট এলিমেন্ট নাও, মানে সেই এলিমেন্টটা হয়তো ডিএল, ছোট্ট অংশ নাও কারেন্টের, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও কত কম হবে, সেটা হচ্ছে ডিবি, খুব কম হবে। তার জন্য ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা ডিবি বলছি। আর পুরো কারেন্টের জন্য বা পুরো কন্ডাক্টরের জন্য বি ম্যাগনেটিক ফিল্ড। আমরা পিতে ম্যাগনেটিক ফিল্ড বা ফিল্ড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই। আর ধরে নাও পজিশন ভেক্টরগুলো এরকম যে কোনো একটা পার্টিকুলার অরিজিনের রেসপেক্টে সোর্স পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে r0, মানে যেখানে কারেন্ট এলিমেন্টটা আছে তার পজিশন ভেক্টর r0। ফিল্ড পয়েন্টের পজিশন ভেক্টর r, রিলেটিভ পজিশন ভেক্টর বিটুইন দ্য ফিল্ড পয়েন্ট অ্যান্ড দ্য সোর্স পয়েন্ট ইকুয়াল টু, বুঝতেই পারছো এখানে r মাইনাস r0 করলেই বেরিয়ে আসবে ভেক্টর ট্রায়াঙ্গেল থেকে। বায়োসাভার্স ল কি বলা হচ্ছে? বায়োসাভার্স লতে বলা হচ্ছে যে এই যে কারেন্ট এলিমেন্ট আইডিয়াল, আইডিয়াল এর জন্য পিতে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে এবং তার ডাইরেকশন কি হবে। এই লটা কোথা থেকে আসলো? এই লটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল ফিজিক্স থেকে আসলো। ওরস্টেডের যে ডিসকভারি ছিল, ইলেকট্রিক কারেন্ট যেহেতু ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেটা ওরস্টেড বললেন। অ্যাম্পিয়ার বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের ওপর করলেন। সায়েন্টিস্ট অ্যাম্পিয়ার প্রচুর এক্সপেরিমেন্ট এই ম্যাগনেটিক ফিল্ডের ওপরে করলেন, যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, এবং তিনি ডাটাগুলো লিখে ফেললেন। এবং এই ডাটার সাহায্যে বায়োসাভার্স লতে বলা হলো যে একটা নির্দিষ্ট পয়েন্টে কারেন্ট এলিমেন্ট যদি আইডিয়াল হয়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা হবে ডিবি, এটার ভ্যালুটা μ0 কারেন্ট এলিমেন্ট আইডিয়াল ক্রস, এটাকে আমি ক্যাপিটাল আর বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে লিখতে। ক্যাপিটাল আর, μ0/4π is a constant by r কিউব। এইটা হচ্ছে বায়োসাভার্স ল, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে রিলেটিভ পজিশন ভেক্টর বিটুইন দ্য ফিল্ড পয়েন্ট অ্যান্ড দ্য সোর্স পয়েন্ট। μ0 কে বলা হয় পারমিএবিলিটি অফ দ্য মিডিয়াম when ফ্রি স্পেসের জন্য
মিউ জিরো লেখা হয় এবং মিউ জিরোর ভ্যালু হয় 4 পাই ইন্টু 10⁻⁷ ইন এসআই ইউনিট, মানে নিউটন পার অ্যাম্পিয়ার স্কোয়ার। এবং এখানে যদি অন্য কোনো মিডিয়াম থাকে তাহলে এই মিউ জিরোটাকে বদলাতে হবে। আমরা আপাতত ফ্রি স্পেস ধরে নিয়েই করব, কন্ট্রিবিউশন সবগুলোই ফ্রি স্পেসের জন্য হবে। বায়ার-সাভার্স লতে এই ফ্রি স্পেসের জন্যই করা রয়েছে, মিউ জিরো বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউ। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করলো? কারেন্ট যদি বাড়িয়ে দাও, আই যদি বাড়িয়ে দাও, মানে ডিবি, সেটা কারেন্টের সঙ্গে প্রপোর্শনাল। কারেন্ট বাড়িয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড বেশি প্রোডাকশন হবে। কারেন্ট যদি জিরো করে দাও তাহলে জিরো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না সেখানে। এবং এটাও বুঝতে পারছি যে ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো উপরে একটা আর রয়েছে, নিচে একটা আর কিউব রয়েছে, তাহলে ক্যাপিটাল আর দিয়ে আমি লিখি, তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটা ইলেকট্রিক ফিল্ডের মতোই নেচার, যে ডিস্টেন্স যত বাড়িয়ে যাবে তত ম্যাগনেটিক ফিল্ডটা কমতে থাকবে। কিন্তু ডিরেকশনটা বড় অদ্ভুত, সেটা হচ্ছে এই ডিএল আর আর এটা ক্রস প্রোডাক্ট করলে একটা সাইন থিটা চলে আসে, এবং ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, where theta is the angle between the radius vector capital R and dl। এই সাইন থিটার সঙ্গে এটা প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এই তিনটে ফ্যাক্টরের উপরে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে। এবার টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি কেউ বার করতে চায় তাহলে ডিবি এর ইন্টিগ্রেশন করবে। এটাকে বিভিন্ন ফর্মেও লেখা যেতে পারে। ধরো আইটাকে তুমি এরকম ভাবে লিখতে চাও, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএস, মানে ইন টার্মস অফ তুমি কারেন্ট ডেন্সিটি লিখলে। কারেন্ট ডেন্সিটি মানে যে এর ডেফিনিশন তোমরা আগে থেকেই জানো, মানে ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে যে কারেন্টটা পাস করে তাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। তাহলে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস হবে, অর্থাৎ কারেন্ট পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটি জে আর ডিএল এরা প্যারালাল হয়, ইন জেনারেল এরা প্যারালাল হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আমি যখন লিখব বি মিউ জিরো বাই 4 পাই, এটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলে তুমি, যেহেতু কনস্ট্যান্ট, আই কে তুমি এরকম ভাবে লিখতে পারো যে ডট ডিএস, আইটাকে এরকম ভাবে লিখলে যেটা ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে গেল, আর এখানে ডিএল আমি এখান থেকে লিখছি, এই জায়গাটা লিখছি ডিএল ক্রস আর বাই আর কিউব। আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এই আই এর ভ্যালু যখন লিখছি তখন আই ইকুয়াল টু জে ডট ইন্টিগ্রেশন ডিএস হবে, তাহলে এটা ডিএল এর বদলে ডিএস হবে। কনস্ট্যান্ট নিলাম, পরের লাইনে মিউ জিরো বাই 4 পাই ইন্টিগ্রেশন জে ক্রস আর, মানে এরকম লিখলে তোমরা কনফিউজড হবে, সেই জন্য আমি এই অ্যাপ্রোচটা বদল করছি। দেখো এই ডিএলটা এইখানে আনছি জের জায়গায়, আর জেটা নিয়ে গিয়ে এখানে লিখছি, যেহেতু জে ইজ প্যারালাল টু ডিএল। তাহলে আমরা এটা ইন্টারচেঞ্জ করতেই পারি আগের মতোই, আগেও একবার এরকম করলাম।
ডিএল ডট ডিএস করলাম, আর তারপরে জে ক্রস আর করলাম, জে ক্রস আর করলাম বাই আর কিউব। ইন্ডিকেশন ডিএল ডট ডিএস, এটা ডিভি বলতে পারি, তাহলে মিউ জিরো বাই 4 পাই জে ক্রস আর, এটাকে আগে লিখে নিলাম, আর কিউব নিচে পড়ে থাকলো, আর এখানে ডিভি হয়ে গেল। কেউ যদি এখান থেকে বলে যে আমি ডিবিটাকে বার করবো, তাহলে সেটা ইজিলি করা যাবে, মিউ জিরো বাই 4 পাই জে ক্রস আর বাই আর কিউব ডিভি, এরকম ভাবে লেখা যাবে। অর্থাৎ তুমি ভলিউম ইন্টিগ্রেশনের টার্মসে লিখতে পারো, আবার প্রথমে যেটা লাইন ইন্টিগ্রেশনের টার্মসে লেখা হয়েছিল এরকম ভাবে লিখতে পারো, যেরকম খুশি লেখা যাবে। এটাকে সারফেস ইন্টিগ্রেশনও লেখা যেতে পারে কারেন্ট ডেনসিটি দিয়ে। আমরা এখানে বায়োসাভার্টস ল এর অ্যাপ্লিকেশন পড়ব, যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবং ম্যাগনেটিক ফিল্ড বিভিন্ন ক্ষেত্রে বার করার প্রয়োজন পড়ে, সেটা ম্যাগনেটিক ফিল্ড ফোর্স বার করার জন্য বা অন্য কোনো কারণে বার করার, টর্ক বার করার জন্য বার করা হয়। সেই জন্য ম্যাগনেটিক ফিল্ডটা প্রচুর ব্যবহার রয়েছে, যে কিভাবে বায়োসাভার্টস ল তোমার ব্যবহার করে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করা হবে। আমি প্রথমে এই বায়োসাভার্টস ল এর যে অ্যাপ্লিকেশনের একটা সহজ অ্যাপ্লিকেশন নিই, মানে বলা যেতে পারে সহজতম এরকম। এটা লং স্ট্রেট ওয়্যার আছে ফাইনাইট লেন্থের। কি করছি আমরা, একটা লং স্ট্রেট ওয়্যার নিচ্ছি, কারেন্ট ক্যারিং ওয়্যার, লং স্ট্রেট ক্যারিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ওয়্যার। আই কারেন্ট ক্যারি করছে ধরে নাও, ক্যারিং ওয়্যার বা কন্ডাক্টর, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। লং মানে ভেরি লং, এই কথাটার উপর জোর দেওয়া হচ্ছে। ভেরি লং মানে তোমার ইনফাইনাইট লেন্থের ধরে নিতে পারো। তাহলে একটা ইনফাইনাইট লেন্থের ওয়্যার আছে, সেখান দিয়ে আই কারেন্ট ক্যারি করছে, যার জন্য ম্যাগনেটিক ফিল্ড একটা নির্দিষ্ট ডিস্টেন্সে বার করতে হবে। ধরে নাও সেই লং স্ট্রেট ওয়্যার এটা, সেখান দিয়ে আই কারেন্ট ক্যারি হচ্ছে, নির্দিষ্ট ডিস্টেন্স নেওয়া হচ্ছে, ধরো এই ডিস্টেন্স এখানে পি রয়েছে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আমাদের বার করতে হবে। এই ডিস্টেন্সটা পি থেকে, পি পয়েন্ট থেকে ওয়্যারের যে ডিস্টেন্স সেটা এ, ধরে নাও এ ডিস্টেন্স, স্মল এ। আর এই যে এন্ডটা নেওয়া হলো, এখানে যে এন্ডটা নেওয়া হলো, এন্ড দিয়ে একটা অ্যাক্সিস আমি এখানে কনসিডার করছি, সেটাকে বলা হচ্ছে, ধরে নাও এখানে আমি এক্স অ্যাক্সিস ধরে নিচ্ছি, আর উপরের দিকে ভার্টিক্যাল ডাইরেকশনে যেদিকে ওয়্যারটা অ্যালাইন্ড আছে সেই দিকে ধরে নেওয়া হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়্যারটা ধরে নাও এখান থেকে শুরু করা আছে, মানে অরিজিন থেকে এটা শুরু হলো ওয়্যারটা, কারেন্টটা ক্যারি এখানে হচ্ছে, আর উপরের দিকে কোনো একটা জায়গায় হয়তো শেষও হয়েছে, হয়তো ধরে নাও এই জায়গাটায় ওয়্যারটা শেষ হয়ে গেছে। এবার লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার বলতে এখানে যথেষ্ট লং বোঝানো হচ্ছে, ইনফাইনাইট লেন্থের হলে ভালো হয়, আর না হলেও চলবে, কিন্তু এই লেন্থটা, এই যে লেন্থটা ধরে নাও সেটা এল, ক্যাপিটাল এল, এই ক্যাপিটাল এলটা তুলনামূলক যদি এ ডিস্টেন্সের থেকে বড় হয় সেটাকেই লং বলা চলে।
এবার আমার তাহলে ইন্টিগ্রেশন এইখান থেকে এই পর্যন্ত করতে হবে। এখানে একটা এলিমেন্ট নেওয়া হলো, যে এলিমেন্টটার পজিশন দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে একটা ভ্যারিয়েবল ডিস্টেন্সে নেওয়া হলো ওয়াই, আর যেটার লেন্থ, এলিমেন্টার লেন্থ হচ্ছে ডি ওয়াই। অ্যাকচুয়ালি আমরা ডি এল এর জায়গায় ডি ওয়াইটাকে ব্যবহার করব। তাহলে ওয়াই ডিস্টেন্সে ডি ওয়াই একটা এলিমেন্টারি কারেন্ট ক্যারিং ওয়্যারের অংশ ধরে নেওয়া হলো, যার ডাইরেকশন জে ক্যাপের দিকে বা ওয়াই ক্যাপের দিকে, আর এইদিকে এক্স ক্যাপের দিকে হচ্ছে আই ক্যাপ, তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কে ক্যাপ। আমরা কি করব, ফর্মুলাটাকে লিখে নেব। যে ফর্মুলাটা কি ছিল, ডিবি মানে এলিমেন্টারি লেন্থের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয় সেটা হচ্ছে ডিবি, ইকুয়াল টু মিউ জিরো আই বাই 4 পাই, এটা পুরোপুরি কনস্ট্যান্ট, আইটাও কনস্ট্যান্ট, ডিএল ক্রস ক্যাপিটাল আর, এটা রিলেটিভ ডিস্টেন্স বা রিলেটিভ পজিশন ভেক্টর, বাই আর কিউ। এই ফর্মুলা ছিল, এটা বায়ার-সাভার্স ল, এটা আমাদের মনে রাখতে হবে সব সময়, এটা আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা, মিউ জিরো বাই 4 পাই আইডিএল ক্রস আর বাই আর কিউ। আইটা আমরা ব্র্যাকেটের মধ্যে মিউ জিরো আই বাই 4 পাই এর সঙ্গে একসঙ্গে লিখছি, কারণ এই পুরোপুরি এটা কনস্ট্যান্ট। এই রিলেটিভ পজিশন ভেক্টরটা কোনটা একটু খেয়াল করো, এখানে দেখো এইটা হচ্ছে রিলেটিভ পজিশন ভেক্টর, মানে এখানে একটা পয়েন্ট সোর্স ফিল্ড পয়েন্ট নেওয়া হয়েছে, আর একটা সোর্স পয়েন্ট নেওয়া হয়েছে, ফ্রম সোর্স টু ফিল্ড পয়েন্ট, এইটাই হচ্ছে ক্যাপিটাল আর, এটা মনে রাখতে হবে। সোর্স টু ফিল্ড যে পজিশন ভেক্টর সেটাই হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ওখানেও আমরা একই রকম ভাবে, এটা হচ্ছে সোর্স, উপরের দিকে কারেন্ট ক্যারি হচ্ছে, এখান এখান থেকে সরাসরি এটাকে আমরা যোগ করে দেবো, যেটাকে আমরা ক্যাপিটাল আর বলবো। ডাইরেকশনটাও দিয়ে দিয়েছি আমরা। এবার এই যে হাইটটা, এটা জানতে হবে এই হাইটটা কত, তুমি বার করতে পারবে না। ধরে নাও এই হাইটটা হচ্ছে এইচ, তাহলে পি এর কোঅর্ডিনেট যদি কেউ লিখতে চায়, কিভাবে লিখবে সে পি এর কোঅর্ডিনেট? পি এর কোঅর্ডিনেট প্রথমে এক্স এর দিকে সে এ পরিমাণ যাবে, তাহলে এ হলো এক্স এর দিকে, আর ওয়াই এর দিকে কতটা উঠবে, এইচ পরিমাণ উঠবে, তাহলে পি পয়েন্টটাকে পেয়ে যাবে। তাহলে অরিজিনের কোঅর্ডিনেট 0 0, জেড অ্যাক্সিসটা এখানে নিচ্ছি না আমি, আর এক্স এর দিকে এ যেতে হবে, ওয়াই এর দিকে হাইটটা এইচ যেতে হবে, তবে তুমি পি এর কোঅর্ডিনেট পাবে। এই ডিএল এর যে অংশটা, এটা হচ্ছে ডিএল, এই অংশটার কোঅর্ডিনেট কত হবে? এটা কোঅর্ডিনেট দেখো, আমি এক্স এর দিকে 0 নেব আর ওয়াই এর দিকে ওয়াই নেব, মানে ভ্যারিয়েবল যেহেতু পজিশন সেই জন্য ওয়াই নিতে হচ্ছে। তাহলে 0, y মানে আমি এই জায়গাতে পৌঁছে যাব, এই এলিমেন্টারি যে পার্টটা নিয়েছি কারেন্টের সেটাই পৌঁছে যাব। তাহলে সোর্সের কোঅর্ডিনেট হচ্ছে 0, y, ফিল্ড পয়েন্ট পি এর কোঅর্ডিনেট a, h। রিজিয়ন অফ ইন্টিগ্রেশন এখান থেকে শুরু করতে হবে, এখানে গিয়ে শেষ করতে হবে, এবং তার জন্য আমরা এখানে আগে থেকে ভালো হলো না, স্টেট যুক্ত করতে হবে, যেখান থেকে শুরু করছে যেখানে শেষ করছি, এইটা এই জায়গা থেকে শুরু করে ওই পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এইটা একটা অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে,
এই অ্যাঙ্গেলটা ধরে নাও অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা যদি বলি এটা থিটা যদি হয়, ট্যান থিটা কত হবে? এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু হাইট, এই হাইট, এটা হচ্ছে হাইট বাই এই বেস। তাহলে হাইট বাই বেস কত হবে? হাইটটা কত হবে দেখো, এই পজিশনটা হচ্ছে অরিজিন থেকে এইচ ডিস্টেন্সে আছে এবং এইটুকু হচ্ছে ওয়াই, এইটা ওয়াই, এটা ওয়াই। তাহলে এইটার লেন্থ কত? মাইনাস ওয়াই হবে, এইচ মাইনাস ওয়াই হবে। এই পুরোটা এইচ, গোটাটা এইচ, তার মধ্যে এইটুকু ওয়াই, বাদ বাকিটা পড়ে থাকলে এইচ মাইনাস ওয়াই। থিটার উল্টো দিকের যে অ্যাঙ্গেলের উল্টো দিকে যে সাইডটা আছে সেটাকে হাইট বলে। তাহলে এইচ মাইনাস ওয়াই ইজ দ্য হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। আর বেসটা কত আছে? এ, বেসটা হচ্ছে এ। তাহলে আমরা বুঝতে পারছি যে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ট্যান থিটা। আমি এখান থেকে কেটে দিয়ে এইটাকে এইখানে লিখে দিতে পারি, এটাকে নিয়ে গেলাম এখান থেকে। তাহলে এইচ মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ট্যান থিটা হয়ে গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে এখানে আটটা লিখেছি, এই আটটা কত হবে? আমি তো ডিএলটা এখানে বার করতে হবে, এই ডিএলটাই বা কত হবে, আটটাই বা কত হবে, এই দুটো আমাদের বার করতে হবে। তো প্রথমে ডিএল বার করি, তারপরে আর বার করে নিচ্ছি। ডিএল ইকুয়াল টু, দেখো ডিএলটা হচ্ছে এইটা, ডিএল এর ডাইরেকশন কিন্তু ওয়াই এর দিকে, যেদিকে কারেন্টের ডিরেকশন সেদিকে হবে। তাহলে ডিএল এর ভ্যালুটা কতটুকু আমরা আগেই বলেছি, ডিওয়াই, এই যে ডিওয়াই, আর ডাইরেকশনটা জে ক্যাপের দিকে, তাহলে ডিওয়াই জে ক্যাপ। এবার আরটা কত হবে? আর ইকুয়াল টু রিলেটিভ পজিশন ভেক্টর। দেখো এখানে একটা কোঅর্ডিনেট লেখা আছে আর এখানে একটা কোঅর্ডিনেট লেখা আছে। এই দুটো কোঅর্ডিনেট আমরা যদি মাইনাস করার পরে আই ক্যাপ আর জে ক্যাপ এর সঙ্গে অ্যাড করে দিই, মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে আর ভেক্টরটা বার হয়ে যাবে। তাহলে আর ভেক্টরটা বার করতে হলে আমরা কি করব? পি এর কোঅর্ডিনেট থেকে ডিএল এর কোঅর্ডিনেট মাইনাস করব, তাহলে হয়ে যাবে এ মাইনাস 0 আই ক্যাপ। তোমরা গন্ডগোল হলে আমাকে বলবে, কারণ ক্যালকুলেশনে গন্ডগোল হলে বলবে আমাকে। এ মাইনাস 0 আই ক্যাপ প্লাস এইচ মাইনাস ওয়াই জে ক্যাপ। দেখো এটা ঠিক আছে কিনা। এটা বুঝতে পারলে কিনা বলো। এ মাইনাস 0 আই ক্যাপ, এইচ মাইনাস ওয়াই জে ক্যাপ। তাহলে আমরা কি করলাম? দুটো কোঅর্ডিনেট এখানে মাইনাস করে দিয়েছি এবং এটা এই আরটা পাওয়া গেছে এখান থেকে আর এইখান থেকে, এই জায়গা থেকে, এই দুটো জায়গা থেকে আমরা দুটো কোঅর্ডিনেট থেকে আরটাকে পেয়ে গেছি এখান থেকে। এবার আমাদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে। ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কি করে বার করব? এই ডিএল এবং আর, এটা ক্রস প্রোডাক্টটা আমাদের এখানে বার করে নিতে হবে। ডিএল হচ্ছে ডিওয়াই জে ক্যাপ ক্রস এ আই ক্যাপ প্লাস এইচ মাইনাস ওয়াই জে ক্যাপ। এই ক্রস প্রোডাক্টটা আমাদের করতে হবে।
কত হবে এখানটাই? জে এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করলে দেখো এই পার্টটা 0 হয়ে যাচ্ছে ক্রস প্রোডাক্ট করার পরে। তাহলে জে ক্রস আই মানে মাইনাস কে, তাহলে এ ডিওয়াই, তারপরে ক্রস প্রোডাক্টের জন্য একটা মাইনাস কে ক্যাপ। আই ক্রস জে যদি কে ক্যাপ হয় তাহলে জে ক্রস আই ক্যাপ মাইনাস কে ক্যাপ হবে। আমাদের ক্রস প্রোডাক্টটাও বার হয়ে গেল। এবার যদি বলে যে আর এর ম্যাগনিচিউড বার করতে হবে, তাহলে আর এর ম্যাগনিচিউড আমরা আর ইকুয়াল টু রুট ওভার কত লিখব, এ স্কোয়ার প্লাস এইচ মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখব। এটা আর এর ম্যাগনিচিউড আমরা বার করে ফেললাম, হুইচ ইজ ইকুয়াল টু আর। তাহলে এই সমস্ত পার্টটা বসাতে হবে। এবার ডিবি কত হবে, ডিবি ইকুয়াল টু মিউ 0 আই বাই 4 পাই মাইনাস কে ক্যাপ, আগে বসিয়ে নিলাম এটাকে, মাইনাস কে ক্যাপ তারপরে এ ডিওয়াই, উপরে চলে গেল এ ডিওয়াই, আর নিচে দেখো স্কোয়ার, খেয়াল করো কি লিখছি, এটা আর কিউব লিখতে হবে, এইচ মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইটা টু দি পাওয়ার হাফ ছিল এবং এটা কিউবও ছিল, এখানটা কিন্তু কিউব ছিল, তাহলে কিউব মানে এখানে 3/2 লিখতে হবে। এই রুট ওভারের জন্য টু দি পাওয়ার হাফ, আর এই আর কিউবের জন্য এখানে কিউব, তাহলে 3/2 চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। এই রেজাল্টটা হচ্ছে এলিমেন্টারি ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু এলিমেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করলে তো হবে না, আমার টোটাল অংশটার জন্য ম্যাগনেটিক ফিল্ড খুঁজে বার করতে হবে যে কতটা ম্যাগনেটিক ফিল্ড এখানে হচ্ছে, এবং সেটা বার করতে গেলে ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে হবে এইখান থেকে এই জায়গাটা থেকে এই পর্যন্ত ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। তার জন্য থিটার যে লিমিটটা নিতে হবে দেখো, একটা হচ্ছে এই এখান থেকে, অন্যটা এইখান পর্যন্ত, এই জায়গাটা পর্যন্ত ইন্টিগ্রেশন নিতে হবে। আবার বলি, এইটা যদি থিটা 1 হয় তাহলে এই উল্টো দিকের এটা হবে এইটা হয়ে যাবে এটা থিটা 2, এবং এখান থেকে ঘুরিয়ে নিয়ে এই পর্যন্ত এটাকে আমি বলছি থিটা 2 প্রাইম। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন থিটা 2 and থিটা প্রাইম? থিটা 2 প্রাইম, থিটা 2 প্রাইম ইকুয়াল টু 360 ডিগ্রি, বা আমরা যদি 360 না লিখে রেডিয়ানে লিখি তাহলে 2 পাই মাইনাস থিটা 2, মানে দুটো অ্যাড করে দিলে 360 হয়ে যাবে। থিটাকে কেন আমদানি করছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। আবার শুরু করে দিই ক্যালকুলেশন, মাইনাস কে ক্যাপ মিউ 0 আই বাই 4 পাই, এবার ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমরা বাইরে নিয়ে নিলাম ইন্টিগ্রেশনের, ইন্টিগ্রেশন ডিওয়াই বাই, আচ্ছা এটাকে যদি আমরা থিটার টার্মসে লিখে নিই কেমন হয়, ধরো আমরা থিটার টার্মসে লিখে নিতে চাই, তাহলে কি করতে হবে, a tan theta equal to h minus y, a tan theta equal to h minus y। আমি এটাকে
ডেরিভেটিভ করে দিলাম, তাহলে কত হবে a sec স্কোয়ার থিটা d থিটা ইকুয়াল টু মাইনাস অফ dy, এটা হলো। তাহলে dy এর ভ্যালু বার করে ফেলতে পারলাম। dy ইকুয়াল টু কত হবে? dy ইকুয়াল টু, এই dyটা এখানে চেঞ্জ করে দিচ্ছি, dy এর বদলে আমরা কি করব, মাইনাস অফ a sec স্কোয়ার থিটা d থিটা নিয়ে নেব। আর নিচে a স্কোয়ার প্লাস h স্কোয়ার মাইনাস y স্কোয়ার আছে, এটাকেও লিখতে হবে। a স্কোয়ারটা a স্কোয়ারই থাকলো, h মাইনাস y ইকুয়াল টু a স্কোয়ার tan স্কোয়ার থিটা। দেখো এই পার্টটা আমরা বদলে দিলাম এটার সাহায্যে, টু দি পাওয়ার হচ্ছে 3/2। লিমিটটা কি লিখতে হবে? দেখো তুমি যখন থিটার লিমিটটা লিখছো তখন এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে যেতে হয় তোমাকে, তাহলে সেন্স অফ রোটেশন একই রাখতে হবে। সেই জন্য সেন্স অফ রোটেশনের সময় θ1 তুমি এই দিকটা লিখেছো, এই দিকটা ঘুরেছো, এবং এইখানেও কিন্তু একই ডিরেকশনে ঘুরতে হবে, এখানেও কিন্তু একই ডিরেকশনে তোমার ঘুরতে হবে। সেই জন্য সেন্স অফ রোটেশন ঠিক রাখার জন্য এখানে θ1 প্রাইম থেকে শুরু করতে হবে, এবং θ2 প্রাইমে, θ1 প্রাইম নাই, θ1 প্রাইম, θ1 থেকে শুরু করে θ2 প্রাইম পর্যন্ত আসতে হবে। θ2 প্রাইম হচ্ছে এইটা, এখানে পৌঁছে যাবে তুমি, অর্থাৎ এই পয়েন্টে তুমি পৌঁছে যাবে। এখানে একটা মাইনাস কে আছে আর একটা এ আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস কে হ্যাট, কে ইউনিট ভেক্টর মিউ জিরো আই, ভেতরে একটা এ আছে সেটা এ স্কোয়ার করে দিলাম, বাই 4 পাই, θ1 থেকে ইন্টিগ্রেশন শুরু হচ্ছে 2 পাই মাইনাস, এটাকে θ2 লিখে দিলাম ইউজিং দিস রিলেশন। এখানে sec স্কোয়ার থিটা, নিচে পড়ে থাকছে এ স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার যদি কমন নিতাম তাহলে এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, তার মানে 1 প্লাস ট্যান স্কোয়ার হতো সেক স্কোয়ার। আর সেক স্কোয়ার যদি 3/2 তুমি পাওয়ার নাও তাহলে কিউব হয়ে যাবে, সেক্ষেত্রে এ কিউব সেক কিউব থিটা হয়ে যাচ্ছে, অবভিয়াসলি একটা জি থিটা থাকবে। আবার সেন্স অফ ইন্টিগ্রেশনটা তোমাদের একবার বোঝাই। এ ডিস্টেন্স আমরা কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এখানে নিয়েছিলাম, যে পয়েন্টে এলিমেন্টটা ধরা হয়েছিল এটা হচ্ছে থিটা ভ্যারিয়েবল, এদিকে রোটেশন করছিলাম, আর এখানে আর একটা পয়েন্ট, তাহলে প্রথমে এদিকে ঘুরলে θ1 পরিমাণ, তারপরে তুমি এইখানে যেতে চাও, অর্থাৎ তোমাকে একইভাবে যদি ঘুরতে হয়, এইদিকে যদি ঘুরতে হয়, তুমি এটাকে বলছো θ2 প্রাইম, তাহলে তুমি এই পয়েন্টটা পেয়ে যাবে। আর তুমি যদি উল্টো সেন্সে ঘুরতে এটা, তাহলে তোমাকে হয় মাইনাস θ2 লিখতে হতো, নয় এখানে যদি বলো যে এটা θ2, তাহলে θ2 মাস্ট বি ইকুয়াল টু 2 পাই মাইনাস θ2 প্রাইম হবে। এইটা আমাদের সেন্স অফ ইন্টিগ্রেশন।
তাহলে তুমি যদি এখানে ইন্টিগ্রেশনটা এরকম ভাবে অল্টারনেটিভলি করতে যে আমি θ1 থেকে শুরু করব -θ2 পর্যন্ত যাব, কেসটা কিন্তু একই। এটা হচ্ছে অল্টারনেটিভ। এইভাবেও তুমি লিখতে পারো অত ঝামেলা না করে। এটা অল্টারনেটিভ। θ1 থেকে শুরু করলে এটা হচ্ছে θ1, এবং উল্টো দিকে যেহেতু যাচ্ছ, রোটেশনটা উল্টো দিচ্ছ, সেই জন্য তুমি এখানে -θ2 লিখবে। এটাও করা যেতে পারে। তো আমরা এরকম ভাবে 2π - θ2 লিখেছি। 2π - θ2 ও যা, শুধু -θ2 একই হবে। এবার দেখো ইন্টিগ্রেন্ডটাকে সহজ করার চেষ্টা করি। এই a স্কোয়ার আর এখানে a কিউব হয়ে যাবে 1/a, এখানে স্কোয়ার এখানে কিউব, তাহলে এটা হয়ে যাবে 1/sec মানে cos অ্যাকচুয়ালি a ক্যাপ μ0 I by 4πa cos theta d theta d theta। θ1 থেকে 2π - θ2 অথবা শুধু -θ2। cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা হয়, a ক্যাপ μ0 I by 4πa, লিমিট এখানে বসিয়ে দেখবে যে এটা হয়ে যাচ্ছে sin θ1 প্লাস sin θ2, এবং একটা নেগেটিভ সাইন আসবে, কারণ প্রথমে সাইন -θ2 আসছে, তারপরে -sin θ1 আসছে, সেই জন্য একটা নেগেটিভ সাইন থাকবে। নেগেটিভ সাইন এটা নিয়ে ভাবতে হবে না, কারণ এটা ডিরেকশনের কে ডিরেকশন, কে ক্যাপ ডিরেকশনের এটা ঠিক উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ডটা দেখাচ্ছে, সেই জন্য এরকম রেজাল্ট হয়েছে। তাহলে এই নেগেটিভ সাইনটাকে আমরা একদম প্রথমে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস কে এরকম লিখছি। এবার যদি সত্যি সত্যি এটা অনেক বড় হতো, মানে ইনফাইনাইট কন্ডাক্টর হতো, তাহলে কি হতো? ইনফাইনাইট কন্ডাক্টর যদি হতো, এটা যদি ইনফাইনাইট বা খুবই বড় লেন্থের হতো, তাহলে কি হতো? ইনফাইনাইট কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে θ1, এই θ2, এই ভ্যালুগুলো কত হতো একটু ভালো করে ভেবে দেখো। এই পয়েন্টটা যদি আরো ওইদিকে সরে যায় এবং এই পয়েন্টটা যদি আরো নিচের দিকে সরে যায়, তাহলে θ1 θ2 এগুলো কিন্তু আরো বড় হয়ে যায়। এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, এই অ্যাঙ্গেলগুলো আরো বড় হয়ে যাবে এখানে, এবং এটা টেন্স টু π/2 হয়ে যাবে, 90 ডিগ্রির দিকে চলে যাবে এটা, এই অ্যাঙ্গেলগুলো। সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু হতো -k μ0 I by 4πa মাল্টিপ্লাইড বাই এটা sin π/2 আর sin π/2 কত হবে? sin π/2 আর sin π/2 তুমি যদি অ্যাড করে দাও, তাহলে 2 ইন্টু sin π/2 হুইচ ইজ ইকুয়াল টু 2, তাহলে -k μ0 I বাই অ্যাকচুয়ালি 4πa এর জায়গায় 2πa হচ্ছে, 2πa। এটা হচ্ছে রেজাল্ট, ম্যাগনেটিক ফিল্ডের এই রেজাল্ট। আমরা বুঝতে পারছি যে ডিস্টেন্স বাড়িয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে। ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস যদি আমরা ডিস্টেন্স এখানে একটা গ্রাফ এঁকে দিই, তাহলে দেখা যাবে ম্যাগনেটিক ফিল্ড বাড়ালে ডিস্টেন্সের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড, ডিস্টেন্স বাড়িয়ে দিলে ম্যাগনেটিক ফিল্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। এই ধরনের একটা গ্রাফ এখানে পাওয়া যায়। তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আমরা লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করলাম। এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের, এটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য বা বিভিন্ন জায়গায় এটা কাজে লাগানো যায়।
এবার তোমাদের কোশ্চেন থাকলে বলো।